কিরকম ভদ্রলোক আপনি মশাই? ট্রেনের টিকিট আপনার কাছে, আর আপনি কিনে এলেন এখন, যখন কিনা গাড়ি ছাড়ছে। আমি তো আগেই এসেছি। দেখুন না, আমার সুটকেস ওই রেখে দেওয়া বাঙ্কের নিচে। বরং আপনি দেরি করে। একদম না। কামরার বাইরে আপনাকে খুঁজতে গিয়েই তো দেরি হলো আমার। ভাগ্যিস কামরার নম্বর, সিট নাম্বার অসীমবাবু আগেই মেসেজ করে দিয়েছিলেন। না হলে কি যে হতো, একটু তো দাঁড়িয়ে থাকতে পারতেন দরজার মুখে। আশ্চর্য। না মানে, অসীমদা বলেছিলেন যে টিকিটের ফটোকপি আপনাকে পাঠিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপ করে। ভেবেছিলাম আপনি নিজে সিটে এসে বসে যাবেন, সেই জন্যই। তাছাড়া আপনাকেই প্রথম দেখলাম। বাইরে অত মানুষের ভিড়ে আপনাকে চিনতাম কি করে? থামুন। চিনতে চাইলে চেনাটা অসম্ভব নয়। শিভালারি বলে যে একটা জিনিস আছে, সেটা বোধহয় আপনার অভিধানের লেখা নিয়ে। অবশ্য আপনার বোধবুদ্ধি নিয়ে অসীমবাবু বলেছিলেন বটে। কি বলেছিলেন অসীমদা? থাক, আর শুনে কাজ নেই। তাহলে হয়তো এখনই ঝগড়া শুরু করে দেবেন। ভারী তো একটা রাত একসঙ্গে কাটাতে হবে, যখন প্রথমেই ঝগড়া করা ঠিক নয়। এই দেখুন, দাঁড়িয়ে কেন? বসবেন তো। হ্যাঁ হ্যাঁ, বসছি। ফাঁকা কামরায় কথা বলতে পারবো বলে এসি ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে বলেছিলাম। নইলে গালুটিহি ইটকুতো পথ, বড় জোর 5-6 ঘন্টা। চেয়ার কারে যায় সবাই। শুনুন, কয়েকটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। আপনি আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা পুরো জানেন তো? পুরোটা জানি না। অসীমদা শুধু বলেছে ওনার ক্লায়েন্টের ডিভোর্স কেস ফাইলের জন্য আমার যাওয়া দরকার, তাই এসেছি। ক্লায়েন্ট যে আপনি, মানে একজন মহিলা, সেটা পর্যন্ত পরিষ্কার করে বলেননি আগে। কাল রাতে শুধু একটা মেসেজ পাঠিয়ে বলেছেন ক্লায়েন্ট একজন মহিলা। এটা অন্যায় করেছেন অসীমবাবু। বিষয়টা আপনাকে খুলে বলা দরকার ছিল। ওকে, তাতে অবশ্য কিছু অসুবিধা নেই, আমি বলছি সবটা। প্লিজ প্লিজ বলুন। তার আগে প্রথমে আমাদের পরিচয়টা তো হোক। কি জানো নাম আপনার? সৌমেন্দ্র, সৌমেন্দ্রনাথ বসু। সৌমেন্দ্র? না, সৌমেন্দ্র। সৌম প্লাস ইন্দ্র। সৌমেন্দ্র? বাপরে, দুবার বলতে গেলে দাঁত ভাঙবে। এমন কঠিন নাম রেখেছেন কেন? নিজের নাম আমি কি করে রাখবো? যিনি রেখেছিলেন তিনি, মানে আমার স্বর্গীয় ঠাকুরদা বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন। ঠিক আছে, ভারী তো একটা রাত। আমি যদি সৌম্য বলে ডাকি, আপত্তি নেই তো? মানে লোকজনের সামনে মিস্টার বসু বলাটা তো ঠিক নয়। না না, আপত্তি হবে কেন? বাড়ি তো সামান্য কয়েক ঘন্টা একসঙ্গে থাকা। যা খুশি বলবেন আপনি। বেশ, আমার নাম রূপরেখা, রূপরেখা মিত্র। রেখা বলতে পারেন, আবার রূপও চলবে, তবে আমি প্রেফার করব রূপু। বেশ, তাই বলবো। এবার আমাদের সম্পর্কটা পরিষ্কার হোক। আমার উকিল, মানে আপনার অসীমদার, পরিষ্কার করে বলা উচিত ছিল, কিন্তু তিনি যখন বলেননি, তখন আমাকেই বলতে হচ্ছে। বলতে পারেন একটা নাটক করতে এসেছি আমরা। নাটক মানে? আমার আর আপনার মধ্যে একটা অ্যাডাল্ট্রাস রিলেশন, অর্থাৎ ওই গিয়ে যাকে বলে অবৈধ সম্পর্ক আছে, সেটা নিয়ে নাটক। বুঝলেন কি? সে কি? আমার সঙ্গে আপনার পরিচয় তো আজই প্রথম হলো। এর মধ্যে ওইসব এর সম্পর্ক হলো কি করে? কবে হলো? কি করে হলো, কবে হলো, সেসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কারণ প্রথম থেকেই তো বলছি, এটা একটা নাটক। নাটক করা হচ্ছে ডিভোর্স যে আমার যে মামলা আদালতে দাখিল হবে, সেটাকে জাস্টিফাই করার জন্য। ও ও বলবেন না, বলুন বুঝেছি। না হলে আর একবার বোঝাচ্ছি। না না, বুঝেছি। তবে একটা ছোট প্রশ্ন আছে, যদি অভয় দেন তো তাহলে বলি। আবার কি বলবেন? নাটকে আপনার রোলটা কি সেটা বলা হয়েছে। এখন নাটকার কেনই নাটক লিখলেন সেটা জানা কি খুব দরকার? তবে শুরুতেই বিগড়ে দিতে চাইনে। বলুন কি জানতে চান? এটাই কিন্তু শেষ প্রশ্ন, মনে থাকবে। আগে হ্যাঁ। কি জানতে চান বলুন। আপনি ডিভোর্স চাইছেন কেন? অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার জন্য যদি ডিভোর্স চাইতেন, তবে আমাকে নিয়ে এসে এই নাটক তৈরির দরকার হতো না। তাকে নিয়েই আসতে পারতেন। সুতরাং একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন আপনার কিছু নেই তাহলে? কারণটা হলো, আমার স্বামীর সঙ্গে আমি আর সংসার করতে চাই না, তাই। কেন? সংসার করতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হওয়া উচিত তেমনটা নেই বলে।
কেন? এটা জানা কি খুব দরকার? ডিভোর্স কখন চায় মানুষ? যখন একসঙ্গে থাকাটা সম্ভব হয় না তখন। আমার হাজব্যান্ড আমার সঙ্গে খুব বড় একটা অন্যায় করেছে, এটা আমি জানতে পেরেছি, তাই ডিভোর্স চাইছি। ঢুকেছে মাথায়? কিছুটা ঢুকলো, তবে পুরোটা নয়। আপনার হাজবেন্ড করেছেন অন্যায়, অথচ আপনি করছেন অবৈধ সম্পর্কের নাটক। এ তো রীতিমতো ধাঁধা। আপনি সরাসরি আপনার স্বামীর অপরাধের কথা বলতে পারতেন, সেটা নিয়ে ডিভোর্স চাইতে পারতেন। পারতাম, সেটা করলে কি হতো? আমার খোরপোশের জন্য কিছু টাকা দিতে বাধ্য হতো সে। আর কিছু হতো কি? ওই টাকাগুলো পাওয়া ছাড়া আমি আর কি পেতাম? আত্মীয় স্বজন, কোর্ট কাছারি সবাই আহা উহু করতো আমাকে, বলতো আহারে ৩২ বছর বিয়ের পর বউটাকে ছেড়ে দিল। কি কষ্ট বলো দেখি বউটার। অতি বড় শত্রুরও যেন এমন না হয়। আহারে। সেটাই তো স্বাভাবিক। মামলা হবে, মেয়েটা খোরপোশ আদায় করে নেবে, সবার সহানুভূতি আদায় করবে, এটাই তো দেশের নিয়ম। ভুল কোথায়? দাঁড়ান, ভুল কোথায় সেটা বলছি। আমার মামলায় আমার স্বামী নয়, আমি ডিভোর্স চাইব। বলবো সে নয়, আমি তাকে ছাড়তে চাই। এরকম কেস আগে কখনো শুনেছেন? না, শুনিনি কখনো। ভাবতেও পারি না যে এরকম মামলা হতে পারে। দাঁড়ান, আর আমার বলা এখনো শেষ হয়নি। স্বামী বিগড়ে গেলে বউ একটা কারণেই মামলা করে, খোরপোশ পাওয়ার জন্যে। যেহেতু ডিভোর্সের মামলা আমার স্বামী করেনি, তাই আমার খোরপোশ পাওয়ার প্রশ্ন নেই। বুঝলাম। তাহলে আর একটা কথাও বুঝে নিন, স্বজন পরিজন, আইন, আদালত, আমার স্বামী, এরা কেউ আমাকে করুণা করুক সেটা আমি চাই না। আমি বরং চাই সবাই আমাকে নয়, আমার স্বামীকে করুণা করুক। সবাই বলুক, কি বউরে বাবা, ৩২ বছর ঘর করার পর কিনা বরকে ছেড়ে দিল। আহারে বেচারা বর, ৫৬ বছর বয়সেও আমি যে প্রেম করতে পারি, প্রেমিকের সঙ্গে উইকেন্ডে যেতে পারি, জেনে চমকে যাবে সবাই। আমি করুণার পাত্রী হব না, হবে সে। আমি হেরে গিয়েও জিতে যাব। আর সেজন্যই আজ আমি আর আপনি চলেছি ঝাড়খণ্ডের কালুডিহিতে প্রমোদ সফরে। বুঝলেন? এইবার মিস্টার সোমেন্দ্রনাথ। সৌমেন্দ্রনাথ? আবার ভুল হলো, সরি। এবার সৌম বলেই ডাকবো। কিন্তু এবার একটা অন্য কথা। আমরা হোটেলে এক ঘরে এক বিছানায় একসঙ্গে থাকবো, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার বলে দিতে চাই। আপনি বলুন। সপ্তপদী সিনেমা দেখেছেন? উত্তম আবার সুচিত্রা? কাঁদবে। সপ্তপদী কি দুটো হয় নাকি? নাকি হতে পারে কখনো? না না, পারে না। আহা, কি গল্প, কি অভিনয়, কি ছবি! কিন্তু সপ্তপদীর কথা কেন? ওথেলো নাটকের অভিনয় করার আগে রিনা ব্রাউন নামে সুচিত্রা সেন কি বলেছিলেন সেটা মনে করুন। রিনা বলেছিল একটা শর্তেই সে ডেসডিমোনার অভিনয়টা করতে পারে, আর শর্তটা হলো কৃষ্ণেন্দু মানে উত্তম কুমার যেন টাচ না করে তাকে। এখানেও খানিকটা তেমনি। আমরা একসাথে এক ঘরে এক বিছানায় থাকবো, কিন্তু আপনি আমাকে। সে তো খুব ভালো কথা, একটা বড় চিন্তা দূর হলো। কিন্তু আবার কিন্তু কিসের? মানে আমি না হয় টাচ করব না, কিন্তু আপনি আমাকে টাচ কি বললেন? করবেন না তো? না মানে কি বাজে কথা বলছেন? মানে আমি টাচ আপনাকে? হাউ ফানি! প্রশ্নই ওঠে না। যাকে শেষ কথা শুনে নিন। গালুডিহি স্টেশনে হোটেলের গাড়ি থাকবে। ওখান থেকে গাড়িতে ঘন্টাখানেকের মতো পথ। ঘন জঙ্গলের মধ্যে রিসর্ট। গাড়িতে কিংবা রিসর্টে গিয়ে আপনি চাপনি বলবেন না যেন। সবার সামনে কথা না বলাই ভালো। কি বলতে গিয়ে কি বলে ফেলবেন আবার। যা বলার আমি বলবো। মনে থাকবে তো? নিশ্চয়ই থাকবে। বাহ, চমৎকার হোটেল। আরও চমৎকার দোতলার এই ব্যালকনি। চারপাশটা দেখুন একবার, চোখ একেবারে জড়িয়ে যায়। চারদিকে সবুজের বন্যা, তার মধ্যে জলে টইটুম্বুর ক্যানাল, ক্যানালের ওপরে জঙ্গল, সেটা ছাড়িয়ে পাহাড়, যেন ছবি। আপনার অসীমদার পছন্দের তারিফ করতে হয়। অসীমদার চয়েস সবসময় গ্রেট। উনি শুধু বেড়াবার জায়গাটা যে পছন্দ করেন তা নয়, চাঁদ কত বড় থাকবে সেটাও দেখেন।
চাঁদ কত বড় থাকবে সেটা দেখে? বুঝলাম না। দেখুন না, আজ যেমন পূর্ণিমার আগের রাত। কাল পূর্ণিমা? জানতাম না। জ্যোৎস্না রাতে জঙ্গলে? গ্রেট। তাড়াতাড়ি তৈরি হয়নি তাহলে? কটা বাজলো দেখুন তো। 6:30। তাহলে আপনি আগে যান ওয়াশরুমে, আমার আবার একটু সময় লাগে বেশি। আমি না হয় ততক্ষণে কোল্ড কফির অর্ডার দিই। খাবেন তো কফি নাকি অন্য কিছু? আমার আবার কফি টফি ঠিক চলে না, চা হলে ভালো হতো। চিনি ছাড়া? না না, চিনি দুধ সব থাকবে। ঠিক আছে, যান আপনি, ফ্রেশ হয়ে আসুন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বেরোবেন কিন্তু। হ্যালো, রুম সার্ভিস। একটা কোল্ড কফি আর একটা চা, ভালো করে চিনি দিয়ে দুধ দিয়ে। ওই যে পাঞ্জাবি চা বলে না, হ্যাঁ হ্যাঁ সেই রকম। 10 মিনিটের মধ্যে? নো প্রবলেম। ব্যাস, এবার নিশ্চিন্ত। কিসের নিশ্চিন্ত? কিসের আবার? আজকের মতো ছোটাছুটি শেষ হলো, তাই নিশ্চিন্ত। এই দুপুরের গরমে কলকাতা থেকে আসার একটা ধকল তো আছে, তা যতই এসিতে আসি না কেন, তাই না? তা ঠিক। এবার চুপচাপ বসে থাকবো এই ব্যালকনিতে, দেখবো রাতের রূপ। কি শান্ত যে চারপাশ, মনে হয় কলকাতার পার চুকিয়ে এখানেই থেকে যাই বাকিটা জীবন। একেবারে আমার মনের কথাটা বললেন। আমারও বড় ইচ্ছে করে পাহাড় আর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি তৈরি করি, একেবারে আরণ্যক জীবন, কিন্তু হয়ে ওঠে না। এমন চমৎকার বাতাস, একেবারে অক্সিজেনে ভরা। আহ, কি সুন্দর গন্ধ। আপনি পাচ্ছেন ফুলের গন্ধ? কি ফুলের জানেন? জানি, অনেক রকমের ফুলের গন্ধ মিলেমিশে আছে, তবে বেশি আছে লেবু ফুলের গন্ধ। কাগজি লেবু। কাছাকাছি লেবুর বাগান আছে মনে হয়। পুকুর পাড়ে লেবুর তলে, থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না। অনেকদিন পরে শুনলাম কবিতাটা। সমু, আপনি বুঝি খুব ফুল ভালোবাসেন? খুব। এই ভালোবাসাটা আমার মধ্যে দিয়েছেন আমার মা। বর্ধমানের এক অজ গ্রামে বাড়ি ছিল আমাদের, মাটির বাড়ি। সামনে ছোট্ট উঠোন, উঠোনের গায়ে একটা ফুলের বাগান, নানান রকমের। সেখানে কাগজি লেবু, পাতি লেবু, বাতাবি লেবুর বেশ কয়েকটা গাছ ছিল। ফুলের গন্ধ, এমনকি পাতার গন্ধ শুকে আমি বলে দিতে পারতাম যে সেটা কোন লেবু। মা চিনিয়ে দিয়েছিল। আপনার মা খুব ফুল ভালোবাসেন বুঝি? বাঁচতেন। আজ থেকে 34 বছর আগে তিনি আমায় ছেড়ে চলে গেছেন। কে এলো? বোধ হয় রুম বয়। একটু দেখবেন প্লিজ। আর শুনুন, যদি ডিনারের অর্ডার নিতে চায় তাহলে বলে দিন, পরে ইন্টারকমে অর্ডার দেব। আচ্ছা। আর শুনুন, টেবিলের ওপর মেনু কার্ড রাখা আছে দেখছি, আসার সময় নিয়ে আসবেন প্লিজ। বারান্দায় আলো নেই, দেখবেন কিভাবে? আলো নেই? কি বলছেন? হোটেলের আলো নেই, কিন্তু ভগবানের দেওয়া আলো তো আছে। কত বড় চাঁদ উঠেছে দেখুন একবার, জ্যোৎস্নায় যে ধুয়ে যাচ্ছে চারপাশ। কাল পূর্ণিমা, তাই আজ এত বড় চাঁদ। বাদ ভেঙেছে উছলে পড়ে। রুমবয়কে বলে দিলাম পরে আমরা ইন্টারকমে জানিয়ে দেবো রাতে কি খাবো। আর এই নিন মেনু কার্ড। আমি আবার কি দেখবো? শেষ পাতে ড্রিঙ্কস আছে, ওটাই দেখুন আগে। আমি হুইস্কি নেব, আপনি? ড্রিঙ্কস? অভ্যেস নেই বুঝি? কিন্তু আপনার অসিন্দা যে বললেন ড্রিঙ্কসে আপনার তেমন কোনো আপত্তি নেই, মাঝে মাঝে দুজনে বাড়ে যান তাহলে? না মানে, ইয়ে, আপনার সঙ্গে। আমার সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটাবেন, কেবল ড্রিঙ্কসে আপত্তি? সেটা তো নাটক, আপনিও জানেন আমিও জানি। এটাও নাটক? স্ক্রিপ্টে ভালো করে লিখে দিয়েছেন আপনার উকিল দাদা। অ্যাডাল্টারাস রিলেশনে মতটদ না থাকলে ঠিক জমে না। তাই এটা মাথায় রেখে এখানকার সমস্ত খরচপত্র পেমেন্ট করার ব্যবস্থা ক্রেডিট কার্ডে। এই ক্রেডিট কার্ড আবার আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টের অ্যাডেড অন কার্ড, আমার খরচের জন্য দেওয়া আছে। ও জানতে পারবে আমি কোথায় আছি, কেন আছি, কি করছি। ও, তবে জোর করব না, চাইলে ড্রিঙ্কস আপনি নাও নিতে পারেন।
তবে নিলে খুশি হতাম। একসঙ্গে আছি অথচ আপনি নেবেন না, চাকে। আমি কিন্তু নেব। 32 বছরের সম্পর্ক ভেঙে দেওয়ার এত বড় সিদ্ধান্ত নিয়ে এসেছি এখানে। কি ঝড় চলছে মনের মধ্যে সে আমিই জানি। এই ঝড়ের সঙ্গে লড়তে গেলে ইন্টারকমের রিসিভারটা দিন তো, আমি অর্ডার দিচ্ছি। হ্যালো, রুম সার্ভিস? ডিনারের অর্ডার পরে দেব, তার আগে ড্রিঙ্কসের অর্ডার দিই। অ্যান্টিকুইটি ব্লু বোতল একটা পাঠান। না না, 750। দুটো সোডা, মিনারেল ওয়াটার আর আইস কিউবের চার। সঙ্গে কি স্ন্যাক্স থাকবে? আপনাদের এখানে পিনাট মশালা আছে? 1 প্লেট ওটাই দিন তাহলে। বাদাম কচি, পপকর্ন, আদা আর লঙ্কার কুচি মিশিয়ে। আর আর এর সঙ্গে চিকেন রেশমি কাবাব 2 প্লেট। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে না করেন যদি? বলুন, কিছুই মনে করব না। কি হলো? কথা বলতে গিয়েও চুপ করে আছেন যে, বলুন। বলছি, ইয়ে, একটা সিগারেট ধরাতে পারি? একান্তই যদি খেতে চান তাহলে বারণ করব না, তবে আমার অ্যাজমার টেন্ডেন্সি আছে, সিগারেটের ধোঁয়ায় অসুবিধা হয়। খান আপনি, আমি না হয় ঘরেই থাকবো ততক্ষণ। থাক তাহলে। থাকবে কেন? আপনি তো দেখছি সঞ্জয়ের চেয়ে 1 কাঠি বাড়া। আমার অসুবিধা হয় বলে ও তো সিগারেট খাওয়া ছেড়ে দিল জন্মের মতো। সঞ্জয়? আমার হাজব্যান্ড, বহু বছরের অভ্যাস। আমার অসুখটা বাড়তেই ছেড়ে দিল। তাহলে? কি তাহলে? মেলাতে পারছি না ব্যাপারটা। যে স্বামী তার স্ত্রীর অসুবিধার কথা ভেবে স্মোকিং ছাড়তে পারেন, তিনি স্ত্রীকে ভালোবাসেন না, এটা এটা মানতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে মানবেন না? এভাবে পাশ কাটিয়ে যাবেন না প্লিজ। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, এটা মেনে নিন। আচ্ছা, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এই প্রশ্নটা আমার মনেও যে আসেনি তা নয়। সমু, একটা সময় ছিল যখন উই ওয়্যার মেট ফর ইচ আদার। ও ছিল খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, আর আমরা অর্থ, প্রতিপত্তি, বনেদিয়ানা সব কিছুতে ছিলাম অনেক ওপরে। বাবা মায়ের ঠিক করা ছেলেকে বিয়ে করব না বলে ঘর ছাড়তে দ্বিধা করিনি। ওর বাবা একটা ফার্মে সামান্য চাকরি করতেন। সঞ্জয় নিজে ছিল বেকার, তবু শুধু ভালোবেসে চলে এসেছিলাম ওর কাছে। বিয়ের 2 বছর পরে ও চাকরি পায়। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 32 বছর। আশ্চর্য। আশ্চর্য কেন? আশ্চর্য কারণ এত বছর পরে কিনা ডিভোর্সের মামলা, তাও যে স্বামী আপনাকে এতটা ভালোবাসেন। আপনার অসুবিধা হয় বলে যিনি স্মোকিং ছাড়তে পারেন তাকে, সেটা আবার আমার সঙ্গে মিথ্যে একটা অ্যাডাল্টারাস সম্পর্কের দোহাই পেড়ে কেন এসব করছেন মিসেস মিত্র? রুম বয় এলো বোধ হয়। দরজাটা খোলা আছে, কাম ইন। এখানেই সার্ভ করতে বলি নাকি ঘরে যাবেন? না না, ঘর নয়, এখানে দিতে বলুন। ঘরে নয়, ব্যালকনিতে রেখে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই রাখো, ঠিক আছে? এসো এবার। দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে যাওয়ার সময়। সমু, বলুন। নাটক করতে এসেছি বটে, কিন্তু কেমন যেন ভালো লাগছে সব। জীবনে যে নতুন করে কিছু ভালো লাগতে পারে এই বোধটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন এই নিরেট স্তব্ধতার মধ্যে, চারদিকের এই ঝিঝির ডাকের মধ্যে চাঁদের আলোয় বসে ভালো লাগছে না আপনার? ভালো লাগার মতো পরিবেশকে খারাপ কেন লাগবে? এবার বলুন, কি যেন বলছিলেন? কেন এসব করতে এসেছি? হ্যাঁ। কারণ সে আমাকে প্রতারণা করেছে, ঠকিয়েছে আমাকে। সঞ্জয়কে নিয়ে, ওর ভালোবাসা নিয়ে আমার খুব গর্ব ছিল। আমার মেয়ে, আমাদের একমাত্র সন্তান। 2 মাস আগেও সে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে গ্রিটিংস কার্ড পাঠিয়েছে স্টেটস থেকে। মাই মম অ্যান্ড ড্যাড, দ্য বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। অথচ সে জানে না কথাটা কত মিথ্যে, জানে না ওর বাবা একটা চূড়ান্ত হিপোক্রিট, চরিত্রহীন। গত 10 বছর ধরে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে সঞ্জয়ের। 3 বছর আগে গোপনে বিয়ে করেছে তাকে। 2 বছরের একটা ছোট বাচ্চা আছে তাদের। এমন নিখুঁত অভিনয় সঞ্জয়ের আমি বুঝতেই পারিনি। সাচ আ গুড অ্যাক্টর। বুঝতে পারছি। যেভাবেই হোক ব্যাপারটা জেনেছেন,
কিন্তু এই জানাটা তো মিথ্যেও হতে পারে। আমার দুর্ভাগ্য মিথ্যে নয়, অন্য কাউকে নয়। খবরটা পাওয়ার পর সরাসরি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলাম কথাটা সত্যি কিনা। অস্বীকার করার খুব চেষ্টা করেছিল প্রথমটায়, জানেন, গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেই স্বীকার করেছে। তারপর আমি বললাম, তাহলে আমাদের একসঙ্গে থাকার কোনো মানে হয় না। একেবারে আইন মতে বিচ্ছেদ হওয়াটাই ভালো, যাতে তুমি জীবনটাকে নতুন করে শুরু করতে পারো এবং নতুন জীবন শুরু আমিও করতে পারি। আমার কথা শুনে না ও হেসেছিল, বলেছিল, নতুন করে জীবন শুরু করবে তুমি? ও বিশ্বাস করতে চায়নি যে এই বয়সে শরীরের এই ভাটার টানে আমার কোনো প্রেমিক থাকতে পারে। আমি জবাব দিয়েছিলাম, দেখতে পাবে। আর সেই জন্যই আমাকে নিয়ে এই নাটকের পরিকল্পনা। হ্যাঁ, এই দেখুন, কথায় কথায় রাত হয়ে যাচ্ছে। সারা রাত এখানে বসে বসেই কাটিয়ে দেবেন নাকি? আসুন, শুরু করা যাক। শুরু করার আদেও দরকার আছে কি? প্রেমিককে নিয়ে বেড়াতে আসা, হোটেলে একসঙ্গে থাকা এবং ফুর্তির প্রমাণগুলো যখন সব পেয়েই গেলেন, তখন মদের বোতলটা না হয় সুটকেসে ভরে নিলেন। রাগ করে বলছেন? না না, রাগ কেন করবো মিসেস মিত্র? দয়া করে ওই নামে ডাকবেন না আমাকে। বেশ, ডাকবো না। রূপরেখা, একটা অদ্ভুত পরিবেশ ও পরিস্থিতিতে আমাদের পরিচয় হয়েছে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনি বসে আছেন আমার সামনে। ট্রেনে আসার সময় যে শর্ত আমাকে দিয়েছিলেন এবং যা আমি মেনে নিয়েছি, সেই প্রেক্ষিতে বলছি যে প্রয়োজনের বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমাদের। বরং খাবার যেটা দিয়েছে সেটা সদ্ব্যবহার করে শুয়ে পড়ুন বিছানায়। আর আপনি? আমি এখানে এই সোফায় শুয়ে বসে কাটিয়ে দিতে পারবো। ভারী তো একটা রাত। তাছাড়া রাতটাও বড় সুন্দর আজ। হিম নামতে শুরু করেছে। খুব পাতলা একটা কুয়াশা যেন দামি মসলিনের মতো ক্রমশ জড়িয়ে ধরছে জ্যোৎস্নাকে। ভালো করে কান পাতলে শুনতে পাবেন দূরের কোনো গ্রাম থেকে যেন ভেসে আসছে মাদলের শব্দ। এইসব দেখতে দেখতে শুনতে শুনতে দিব্যি কাটিয়ে দেব। আপনি না বড় হিংসুটে। আমাকে ঘরে পাঠিয়ে দিয়ে এমন চমৎকার রাতটাকে একা একাই উপভোগ করবেন? সেটি হবে না। তার চেয়ে আসুন না, দুজনেই এখানে বসে বসে দেখি রাতটা, নিজেদের কথা বলি। নিজেদের কথা? মন্দ হবে না, ভালো প্রস্তাব। তাহলে এই নিন, ধরুন গ্লাসটা। আপত্তি করবেন না? আমাকে সঙ্গ দেওয়ার দায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু ভুলে যাবেন না। ধরুন, চিয়ার্স। বুঝতেই পারছি, ছাড়বেন না। ঠিক আছে, চিয়ার্স। এবার আপনার কথা বলুন। যদিও উকিল মশাইয়ের কাছে আপনার কিছু কথা শুনেছি। কি বলেছেন অসীমদা? যেমন গত মাসে আপনার ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। আপনার বাড়ি বর্ধমানের এক গ্রামে। আপনি উত্তর কলকাতায় এক মেস বাড়িতে থাকেন। আপনি বিয়ে করেননি। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? কেন আবার? এমনি। যখন বয়স ছিল তখন হয়ে ওঠেনি, আর বয়স যখন পেরিয়ে এলাম তখন আর ইচ্ছা থাকলো না। মা বাবা জোর করেননি? আমার এমএসসি পড়ার শেষ বছরে মা মারা যান। মায়ের চলে যাওয়ার পরে একটা বছরও কাটেনি, বাবা আবার বিয়ে করলেন। ব্যাস, বাবার উপরে এত রেগে গেলাম যে গ্রামে যাওয়া বাড়িতে যাওয়া ছেড়েই দিলাম। শেষ গিয়েছি 23 বছর আগে, বাবার শেষ কাজ করার সময়। নতুন মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি? তাকে আমি কোনোদিনই মা বলতে পারিনি, পারবও না। জানেন রূপরেখা, আমার মা আর বাবার মধ্যে খুব ভালোবাসা ছিল, বেশ বুঝতাম। অথচ সেই বাবা যখন এত তাড়াতাড়ি মায়ের স্মৃতি ভুলে গেল, নতুন বিয়ে করলো, মানতে পারিনি। মনে হয়েছিল বাবার বিয়েটা মায়ের অপমান, তাই সম্পর্ক রাখিনি বাড়ির সঙ্গে। সেটা ঠিক করেছেন বলবো না। জীবনের কিছু দাবি থাকে, জানেন, মেনে চলতে হয়। শরীরের কিছু দাবি থাকে, মেটাতে হয়। জানি, তবু নিজেকে সামলাতে পারি না। হয়তো আমার পাগলামি। মায়ের কথা ভেবে গ্রাম ছেড়েছি, তবে গ্রাম ভুলতে পারিনি। মায়ের কথা ভাবলেই আমাদের মাটির বাড়ি, আমাদের ছায়া ঘেরা গ্রাম ভিড় করে মনের মধ্যে। জানেন, আমাদের বাড়ির পিছনে একটা বড় জামরুল গাছ ছিল। সেই গাছের কোথায় কোন কোটরে থাকতো এক তক্ষক। আমি খুব ভয় পেতাম তাকে। তক্ষক সাপ? সে তো খুব বিষাক্ত শুনেছি। না না, আদতে তক্ষক কোনো সাপই নয়,
আর তক্ষকের বিষে গায়েগঞ্জে কেউ কোনোদিন মারা গিয়েছে শোনা যায়নি। তাহলে ভয় করতেন কেন? আমি ভয় করতাম ওর ডাক। সন্ধে হলেই সেই তার জোরালো গম্ভীর গলায় ডাক ছাড়ত 3 বার পর পর, তক্ষক 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 বলে নিজের অস্তিত্ব জানান দিত। সন্ধে থেকে শুরু করে সারাটা রাত। মাঝে মধ্যেই আমি খুব ভয় পেতাম ওই ডাককে। যখন ছোট ছিলাম ভয় পেয়ে একেবারে সেদিয়ে যেতাম মায়ের বুকের মধ্যে। মা সাহস দিত, খোকা তুমি তো বীর পুরুষ, তোমার এত ভয় পেলে চলে, আমি আছি, কিসের ভয় তোমার? মাকে খুব ভালোবাসতেন? খুব। মা ছিল আমার সবচেয়ে বড় ভালোবাসা। তিনি বেঁচে থাকলে এভাবে বাউন্ডুলে হয়ে কাটাতে পারতেন না। হয়তো ঠিক বলছেন, তবে বেশ আছি এই বাউন্ডুলি জীবনে। বেশ আছেন? একটা সত্যি কথা বলুন তো সৌম্য, জীবনে কখনো কোনো নারীর ভালোবাসা পেতে ইচ্ছে করেনি আপনার? নারীর ভালোবাসা? হ্যাঁ, অস্থি মাংস সমেত একটা নারীকে ভালোবাসা ইচ্ছে করেনি কখনো? সত্যি বলবেন কিন্তু। সত্যি বলছি, ভেবে দেখিনি কোনোদিন। মিথ্যে বলছেন। যা বলছেন সেটা সত্যি হতে পারে না। নারী আর পুরুষের সহবাস জীবনের স্বাভাবিক ধর্ম। হয়তো আমি স্বাভাবিক নই। আমি কিন্তু ও কথা বলতে চাইনি। আপনি কেন বলবেন, আমি নিজেই বলছি। থাক আমার কথা। একটা প্রশ্ন করছি। মনে করুন মিস্টার মিত্রের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল আপনার, তারপরে কি করবেন? যা খুশি করব। একা থাকতে পারি, কারোর সঙ্গে লিভ ইন করতে পারি, সমাজ সেবা করতে পারি, সন্ন্যাসী হয়ে যেতে পারি। সেরকম মনে হলে মরেও যেতে পারি। সে কি, মরে যাওয়ার কথাও ভাববেন নাকি? কেন ভাবো না? একটা মিথ্যে সম্পর্কের, ঘৃণা সম্পর্কের মধ্যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা কি ভালো নয়? জীবন যখন শুকায় যায় অথচ কোনো করুণা ধারা আসে না, তখন মরে যাওয়া মানে তো বেঁচে যাওয়া। এক কৌটো ঘুমের বড়ি সবসময় সঙ্গে রাখি, যেদিন ইচ্ছে হবে খেয়ে নেব। আজ এখানেও এনেছি, দেখবেন। এই 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 হ্যান্ডব্যাগের মধ্যে আছে। কি বলছেন, ঘুমের বড়ি 1 কৌটো? পুরো কৌটো। মনে করবেন না যে মাতাল হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে কি দরকার এসব নাটক করে। সঞ্জয় থাকুক না তার নতুন সংসার নিয়ে। কেন বাদশাদের যাই আমি, বরং মরে গিয়ে শাস্তি দিই ওকে। আপনি সত্যি ভেবেছেন এসব কথা? মিথ্যে কেন বলতে যাব? যেদিন প্রথম জেনেছিলাম সঞ্জয়ের গোপন কথা, সেদিন 10-12টা ঘুমের বড়ি খেয়েছিলাম, কিন্তু মরা হয়নি। 3 দিন নার্সিংহোমে ছিলাম। কি বলছেন? অসীমদা জানে এ কথা? মাথা খারাপ, বলে কি এ কথা? তাহলে কি আপনাকে পাঠাতো আমার সঙ্গে? বড় স্নেহ করেন যে আপনাকে। একটা কথা শুনবেন, একটা মনের কথা। কি 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 কথা? এই ফরেস্ট রেস্ট হাউসে, এই নির্জনতার মধ্যে, এই হিমেল পূর্ণিমার রাতে যদি মরে যাই কেমন হয় বলুন তো? বিশেষ কিছু করতে হবে না। গ্লাসের ওই পানীয়র সঙ্গে কয়েকটা ঘুমের বড়ি মিশিয়ে দিলেই ব্যাস। মিসেস মিত্র? এ কি, আঁতকে উঠলেন কেন? ভয় পাচ্ছেন? দেখুন তো, ভয় পেয়ে এক চুমুকেই গ্লাস খালি করে দিলেন। গ্লাসে জল নয় মদ আছে, মাতাল হয়ে যাবেন যে। আমার ভয় করছে। রূপরেখা, আত্মহত্যার কথা ভাববেন না প্লিজ। জীবন বড় সুন্দর, এই পৃথিবী বড় সুন্দর। কিসের জন্য সুন্দর বলবেন? থাকেন তো মেজবাড়ির একটা একচিলতে ঘরে। ঘর নেই, সংসার নেই, ভালোবাসার একটা নারী জীবনে নেই। সুখের মুহূর্ত ভাগ করে নিতে পারেন না কারোর সঙ্গে। অসুখের সময় একটা নরম হাতের ছোঁয়া পান না কপালে, তবু সুন্দর বলবেন জীবনকে? মিথ্যে বলার জায়গা পানি না। কি লাভ আপনার বেঁচে থেকে? লাভ নেই? না, নেই। আর সেই জন্যই বলছি, আসুন না, নাটকের পাণ্ডুলিপিটা একটু পাল্টে নি দুজন মিলে। কি করতে চান? যদি দুজনে আজ রাতেই মরে যাই একসঙ্গে, একটা গ্রেট লাভ স্টোরি হবে। লায়লা মজনু, হীর রাঞ্ঝা, যেমন ঠিক তেমন। কেমন হবে বলুন তো? আমার মাথায় কিছু ঢুকছে না, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি নাটকের এই আলাদা প্লটটা আগে ভাগেই ভেবে রেখেছিলেন? মিথ্যে বলবো না, এর আগে মাথায় যে আসেনি তা নয়, তবে সিদ্ধান্ত নিতে পারিনি। ভেবেছিলাম ডিভোর্সের মামলাটাকে কোর্টে নিয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে এমন রাত তো মরে যাওয়ার রাত, ভালোবেসে মরে যাওয়ার রাত। আমি একা মরে গেলে সঞ্জয় তেমন একটা দুঃখ বা কষ্ট হবে না, কিন্তু আপনিও যদি আমার সঙ্গে মরে যান,
তবে সঞ্জয় অনেক বেশি যন্ত্রণা পাবে। তার বউ তাকে ছেড়ে আর একজনকে ভালোবেসেছে। এই হেরে যাওয়াকে সহ্য করতে পারবে না। সমু, আপনি রাজি হয়ে যান, না করবেন না। অবশ্য 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 আপনার গ্লাসে ঘুমের দুটো বড়ি আগেই মিশিয়েছি, আর আপনি শুধু তো খেয়েও নিয়েছেন। মিসেস মিত্র, উকিলবাবু বলেছিলেন আপনি সাদা মানুষ, ভালো মানুষ, কিন্তু যতটা ভেবেছিলাম আপনি তার থেকেও ভালো মানুষ। এমন ভালো যে এই কয়েক ঘন্টায় ভালোবেসে ফেলেছি আপনাকে। নতুন পথে, নতুন জীবনে আপনি যদি পাশে থাকেন, আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। দিন দেখি আপনার গ্লাসটা ভরে দিই, সেই সঙ্গে আরও দুটো ঘুমের বড়ি। নেশার ঘরে কখন মরে যাবেন খেয়ালই থাকবে না। কই দিন। এ কি সৌম্য, ধরুন গ্লাস। এ কি শুয়ে পড়ছেন যে? আরে ঘরে যাবেন? চলুন বিছানায় শোবেন, চলুন। এখানে যদি শুয়ে থাকি, এখানে যদি শুয়ে শুয়ে ঘুমের মধ্যে মরে যাই, ক্ষতি কি রূপরেখা? কোনো ক্ষতি নেই। কুয়াশার বুক ছেড়ে ছুঁয়ে পড়া জ্যোৎস্নায় চাদরে শরীর থেকে এই মরে যাওয়া যে কি দারুণ, ভাবতেই বুকটা উথাল পাথাল করছে। তবে একটা দুঃখও আছে সমু। কিসের দুঃখ? মরে গেলে আর তো পাবো না তোমাকে। আজকের এই রাতটার মতো তোমাকে খুব যে পেতে ইচ্ছা করছে সমু। জীবনটাকে যে নতুন করে ভালোবাসতে ইচ্ছা করছে তোমাকে পেয়ে। আমার বড় ঘুম পাচ্ছে। আপনি ঘরে যান, আমি শুয়ে পড়ি এই সোফাটার উপর। হেম পড়ছে, শরীর খারাপ হবে। চলো ঘরে চলো, ধরো আমাকে। হ্যাঁ, ওঠো দেখি। আমরা তো মরে যাব বলে ঠিক করে ফেলেছি, তাহলে হিম লাগার ভয়ে উঠছি কেন? ঘরে চলো, বুঝিয়ে বলছি। শুয়ে পড়ো দেখি এবার। এই যে। আমি বোধহয় মরে যাচ্ছি, কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা। মরবে কেন? আমি জড়িয়ে ধরছি তোমাকে, আর ঠান্ডা লাগবে না। এই তো দু হাতে বুকের মধ্যে। কেমন লাগছে সমু? আর ঠান্ডা লাগছে? তুমিও জড়িয়ে ধরো আমাকে। সমু, তুমি কেমন পুরুষ গো? আমি নিজেকে তুলে দিলাম তোমার কাছে, অথচ তুমি। তক্ষকটা আবার ডাকছে, শুনতে পাচ্ছ? সেই তক্ষকটা? সে তো তোমাদের গ্রামে সেই জামরুল গাছের কোঠরে আছে। এখানে তার ডাক শুনবে কিভাবে? না না, সে আছে এখানেই। ওই তো, ওই তো আবার ডাকলো সে। মা, মাগো, ভীষণ ভয় করছে আমার। না সমু, না, এভাবে দূরে সরিয়ে দিও না আমাকে। তোমাকে ভালোবেসে ফেলেছি। মা, মাগো। সমু, সমু, তুমি কেন ভয় পাবে খোকা? তুমি তো বীর পুরুষ, তুমি তো আমার বুকের মধ্যে আছো। কিসের ভয় তোমার? ঘুমোও দেখি। যে গানটা গিয়ে আমাকে ঘুম পাড়াতে সেই ছোট্টবেলায়, সেই গানটা গাও না মা। মনে পড়ছে তোমার? সেই সেই যে আমার সোনা চাঁদের কণা।